হরিদাসপুর নামের একটি গ্রামের একটা পরিত্যক্ত বাড়িতে তারানাথ অদ্ভুত কিছু দেখতে পায়। কিন্তু সেই বাড়িতে কারোর উপস্থিতি পরিলক্ষিত না হলেও তাকে অনুভব করা যায়। তারানাথ কি পারবে সেই আত্মার সম্মুখীন হতে এবং তাকে সেখান থেকে বিতাড়িত করতে, নাকি পৃথিবীর বুকে অজানা কিছু রহস্যের মতো সেই বাড়িটাও থেকে যাবে রহস্যের বেড়াজালে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা। অন্ধকারে ঢাকা জমিদার বাড়িটার ভাঙা পাঁচিলের এক পাশ থেকে নিতাই হেঁটে চলেছিল বাড়ির দিকে, কিন্তু নিজের অজান্তেই তার চোখ বারবার চলে যাচ্ছিল আধো অন্ধকারে বাড়ির পাঁচিলের উপরে পরিত্যক্ত বাগানটার দিকে। কেন জানি না তার বারবার মনে হচ্ছিল ভাঙা পাঁচিলের ওপারে আশেপাশের জঙ্গলে যেখানে সেখানে জঙ্গলি জায়গাটায় দাঁড়িয়ে কেউ যেন তাকেই দেখছে। একটা অদ্ভুত ভয় আস্তে আস্তে নিতাইকে এসে চেপে ধরতে শুরু করেছিল। সে প্রাণপণে বাড়িটার দিক থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। বাড়িটার অন্য পাশে গ্রামের রাস্তা চলে গেছে। এইখানে আগে চাষ হতো, কিন্তু তারপর কোনো একটা কারণে চাষ বন্ধ হয়ে যায়। সেসব অনেক আগেকার কথা। এই জমিটা কার নিতাই তা জানে না। জমিটার একপাশে একটা পুরনো নিম গাছ রয়েছে। হাঁটতে হাঁটতে আরও খানিকটা পৌঁছে এগিয়ে আসলো নিতাই। বাড়িটার চৌহদ্দি অনেক বড়, অনেকটা দূর পর্যন্ত ভাঙা পাঁচিল ছড়িয়ে রয়েছে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা দিনের বেলায় এই বাড়ির আশেপাশে মাঝে মাঝে এসে ঢোকে, খেলাধুলা করে, কিন্তু অন্ধকার হয়ে গেলে এদিকটায় কেউ আসে না। এমন কথা নয় যে এখানে কেউ কিছু দেখে ভয় পেয়েছে, কিংবা এখানে রাতের বেলা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তেমন ব্যাপার নয়। তবুও যেন একটা অজানা ভয় এই বাড়িটাকে ঘিরে আছে সব সময়। আবার নিজের অজান্তেই যেন নিতাই বাড়িটার দিকে তাকালো। পাঁচিলের চৌহদ্দি পেরিয়ে আরও খানিকটা ভেতরের দিকে অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে ভাঙা চোরা দোতলা পরিত্যক্ত বাড়িটা। আকাশের চাঁদটা মেঘের আড়াল থেকে একবার যেন একটু উঁকি দিল। তাতে বাড়িটার চারপাশটা আলোকিত হয়ে উঠল। আর ঠিক তখনই নিতাইয়ের স্পষ্ট মনে হলো বাড়িটা যেন তার দিকে তাকিয়ে দেখছে, নাকি বাড়িটার খোলা দরজা জানলাগুলোর ভেতর থেকে কেউ তাকে দেখছে। নিতাইয়ের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। একটা ঢোক গিলে তাড়াতাড়ি সামনের দিকে পা বাড়িয়েছে, এমন সময় তার সামনে কেমন একটা কালচে কিছু একটা কোথা থেকে এসে পড়ল। গ্রামের পথ নিতাইয়ের সামনে থেকে অন্ধকার হয়ে যেতে নিতাই চমকে উঠল। তারপর তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতেই তার পায়ে ঠেকলো শুকনো ডালপাতা। যেন একটা জঙ্গল মতো জায়গার মধ্যে দিয়েই সে হেঁটে চলেছে। আরে, আমি তো গ্রামের পথে হাঁটছিলাম, হঠাৎ এই জঙ্গলের জায়গায় এলাম কি করে? আর এত কালো ধোঁয়া কেন আকাশে? নিতাই তাড়াতাড়ি সামনের দিকে হেঁটে গেল, কিন্তু সে নিজেও জানতো না কোনো এক অজানা শক্তি বলে নিতাই গ্রামের পথের বাড়ির দিকে না গিয়ে ওই পুরনো পরিত্যক্ত বাড়িটার ভাঙা পাঁচিলের চৌহদ্দি পেরিয়ে ভেতরে ঢুকে পড়েছে। সে হাঁটতে হাঁটতে সেই বাড়িটার সামনে এসে পড়েছে। চোখের সামনে থেকে কালো ধোঁয়াটা যেন হঠাৎ করেই সরে গেল। নিতাই সঙ্গে সঙ্গে দেখতে পেল সেই ভাঙা বাড়িটার একতলায় ভাঙা সিঁড়িটার সামনে এসে সে দাঁড়িয়ে আছে। আর একটু হলে সিঁড়িতে তার পা বেঁধে সে হুমড়ি খেয়ে পড়তো। এ কি, আমি এখানে এলাম কি করে? এই একটু আগে তো আমি গ্রামের পথে হাঁটছিলাম, তাহলে এখানে? নিতাই এর আগেও এই পথে অনেকবার গিয়েছে, কিন্তু কখনোই এমনটা তার সঙ্গে হয়নি। হ্যাঁ, একটা ভয় হয়তো হয় ওখান দিয়ে যাওয়ার সময়, কিন্তু কিসের যে ভয় সে ব্যাপারে নিতাই কিছুই জানে না। নিতাই এদিক ওদিক তাকিয়ে দেখল। মনে মনে আন্দাজ করেছিল কাউকে একটা নিশ্চয়ই দেখতে পাবে, কিন্তু না, কোথাও কেউ নেই। চারপাশের নিস্তব্ধতাটা যেন দু চোখ বিস্ফারিত করে নিমাইকে দেখে চলেছে। তার মনে হলো এক্ষুনি যেন কেউ তার কানে কানে হাওয়ার মতো এসে বলবে, তুমি পথ ভুল করে
এখানে আসনি, আমি তোমায় ডেকে এনেছি। নিতাই থতমত খেয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপরে পিছনের দিকে ঘুরে হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে বেরোনোর জন্য বাড়ির বড় ফটকে একসময় লোহার বড় গেট ছিল, এখন তার এক পাশটা ভেঙে পড়েছে। তবুও পুরোপুরি এখনো ভেঙে পড়েনি, তবে তাতে খুব একটা দেরি হবে বলে মনে হয় না। প্রবল জোরে হাওয়া দিলে ওই লম্বা লোহার গেটে ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়, সেই শব্দটাই শুনতে পেল নিতাই। তবে চারপাশে একটুও তো হাওয়া নেই, তাহলে এমন শব্দ হচ্ছে কি করে? নিতাইয়ের থেকে সেই গেট তখনও বেশ খানিকটা দূরে, কিন্তু নিতাই তেমনভাবেই কিছু দেখতে পাচ্ছে না। তাহলে কে আছে ওখানে? ওখানে কেউ দাঁড়িয়ে না থাকলে, সে গেট না ঠেললে এমন শব্দ তো হওয়ার কথা নয়। নিতাই ভয়ে ভয়ে আবার ঘুরে তাকালো এদিকে। তার নিঃশ্বাস ঘন হয়ে আসছে, মাথার উপর চাঁদটা আরো একবার আলো ছড়িয়ে দিতে শুরু করেছে। নিতাই চারপাশে তাকালো, কিন্তু কাউকে সে দেখতে পেল না। একটা তীব্র নিস্তব্ধতা যেন বুকের ভেতরটা খান খান করে দিতে লাগলো। শব্দটা থেমে গেছে। একটা হাহাকার নিতাইয়ের বুকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইল। নিতাই চিৎকার করে বলল, কে কে তুমি? কিন্তু না, নিতাইয়ের কথার উত্তরে কেউ সাড়া দিল না। ঠিক তখনই উপরের দোতলার ভাঙা দরজা জানলাগুলো একটা অজানা শব্দ নড়ে উঠল। যেটুকু অবশিষ্ট ছিল সেটা কই? তবে তাতেও একটা শব্দ হলো। নিতাই ধড়মড় করে তাকালো পিছনের দিকে। না, কেউ তো এসে দাঁড়ায়নি ভাঙা গেটটার ওখানে। অথচ ঘরের ভেতরে অন্ধকারের মধ্যে কিছু একটা জীবন্ত যেন রয়েছে, তা অনুভব করতে পারছে নিতাই। এমন বিপদে নিতাই এর আগে কখনো পড়েনি। গ্রামের শ্মশানে একবার শিয়ালের পাল্লায় পড়েছিল ঠিকই, তাছাড়া ঘোষেদের বাড়ির কলা বাগানে রাতের বেলায় কাকে যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিন্তু সেসব বিপদের কথা আলাদা, কিন্তু এই বিপদটা তো চোখে দেখা যায় না, অথচ কেউ পথ ভুল করিয়ে তাকে এই বাড়িতে এনে ফেলেছে। আমি জানি না তুমি কে, কিন্তু কিন্তু আমি এখান থেকে বাড়ি যেতে চাই, আমায় ছেড়ে দাও তুমি। ঠিক তখনই বাড়ির বাইরের ফটকের কাছে আবার ক্যাঁচ করে শব্দ হলো। চাঁদের অল্প আলো ছিল, সেই আলোতে অবাক হয়ে নিতাই দেখতে পেল একটা মাত্র ফটকের গেট একপাশে খুলে যাচ্ছে, যেন মনে হচ্ছে কেউ গেট খুলে দিয়ে নিতাইকে বাইরে যাওয়ার রাস্তা করে দিচ্ছে। নিতাই কোনো রকমে দৌড়ে ফটকের বাইরে বেরিয়ে আসতে দেখতে পেল আবার আগের মতো একটা কালো ধোঁয়া বাড়িটার চারপাশটা ঘিরে ফেলতে শুরু করেছে যেন। নিতাই আর সেখানে দাঁড়ালো না, যত দ্রুত ছোটা যায় ছুটতে ছুটতে সে গ্রামে এসে পড়ল। তারপর কোনো রকমে নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে বউকে বলল হ্যারিকেনের আলোটা বাড়িয়ে দিতে। বউ কিন্তু নিতাইয়ের চোখ মুখের অবস্থা দেখে বেশ ভয় পেয়েছিল। কি হলো লোকটার? এমন তো হয় না, সে মাঝে মাঝেই রাতে বাড়ি ফেরে হাট থেকে। তাহলে রাতে নিতাই সমস্ত কথাই খুলে বলল তার বউকে। সমস্ত কথা শুনে তার বউ কিন্তু কিছুই বুঝতে পারল না। মানুষটা কিছুই দেখেনি, অথচ ভুল করে ওই পরিত্যক্ত বাড়িটার কাছে চলে গিয়েছিল। কিন্তু সেটাই বা কি করে হয়? আজ পর্যন্ত তো সেখানে কেউ কিছু দেখেনি। সবচেয়ে বেশি বিপদ হয়েছিল নিতাইয়ের, সে তো কিছুই দেখেনি, কিন্তু কিছুই তো বলতে পারবে না, অথচ ভয় পেয়েছিল। গ্রামের লোকেরা শুনলে ভাববে অন্ধকারে নিতাই ভয় পেয়েছে, তাই সমস্ত কথা নিতাই চেপে গেল গ্রামের লোকেদের কাছ থেকে, আর বউকে বারণ করে দিল কাউকে না বলতে। কিন্তু তখনও তার যেন মনে হচ্ছিল ওই বাড়িটায় সত্যি কেউ ছিল, যে তাকে ডেকে নিয়ে গিয়েছিল ওই বাড়ির সিঁড়িটার কাছে। কিন্তু কেন? তোমরা ভুল করছো। তন্ত্র মতে বলে সমস্ত কিছুরই একটা শক্তি আছে, বিশেষ করে সমস্ত কিছুরই একটা আত্মা আছে।
যতদিন সে পৃথিবীতে অবস্থান করে তত তার আত্মার বয়স বাড়ে। মানুষ কিংবা অন্যান্য জীবের শরীর মারা গেলে তার আত্মা কিন্তু জীবিত থাকে, আর আত্মা আরো যে কদিন পৃথিবীতে থাকে তার বয়স তত বেড়ে যায়। তবে অনেক সময় মানুষ কিংবা অন্যান্য জীব মৃত্যুর পরই মুক্তি পেয়ে যায়, তখন তাদের আত্মার বয়স আর বাড়ে না, তারা আবার নতুন ভাবে জন্মগ্রহণ করে। কিন্তু সমস্যা হলো জড় বস্তুর আত্মা নিয়ে। ঠাকুরমশাই, জড় বস্তুর আত্মা? এখন আপনি বলবেন গাছ পাথর সবকিছুর আত্মা আছে? যদি বলি আছে তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি আছে। তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে তাদের আত্মা পৃথিবীতে থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। আসলে মানুষ জড়বস্তুকে যেভাবে মনে করে সেভাবে কিন্তু তারা নয়। প্রতিটি জড়বস্তুই এই পৃথিবীর একটা অংশ নিয়েই তৈরি হয়েছে, কিন্তু জীব এবং মানুষের যেভাবে মৃত্যু ঘটে, জড়বস্তুর মৃত্যু সেভাবে ঘটে না, আর তাই তাদের আত্মা খুব একটা থাকতে পারে না পৃথিবীর বুকে। তবে ব্যাপারটা ওভাবে বলে বোঝানো যাবে না। মনে করো একটা পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত বাড়ি মানে হানা বাড়ি? আমাদের এই শহরে যে একটা হানা বাড়ির গল্প কিছুদিন ধরে শোনা যাচ্ছে, তেমন? অনেকটা তেমন, আবার তেমন নয়। বিশেষ বিশেষ কিছু পরিত্যক্ত বাড়িতে অনেক কিছু শোনা যায়, অনেক কিছু দেখা যায়। তারা অনেক কিছু দেখেছে, ভয় পেয়েছে। সেসব হলে তার পিছনে কোনো মানুষ কিংবা জীবের আত্মা থাকে। তবে এমন পরিত্যক্ত বাড়ির কথা আমি বলছি সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি, সেখানে কোনো মানুষের কিংবা কোনো জীবের আত্মা থাকে না। সে বাড়ি অনেক দিন ধরে পরিত্যক্ত থাকতে থাকতে একসময় যেন মানুষের চোখের আড়ালে চলে গিয়েছে। এমন বাড়ির ক্ষেত্রে এমন একটা সম্ভাবনা থেকেই যায়। তার মানে আপনি বলছেন একটা পরিত্যক্ত বাড়ি যেখানে অনেক দিন ধরে মানুষের বসবাস হয় না এবং সেখানে কোনো মানুষের মৃত্যু হয়নি, সেই বাড়িতে আত্মা থাকতে পারে? থাকতেই পারে কথা বলছি না, তবে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে তা থাকতে পারে। তোমাদের তো এর আগে স্থান মাহাত্ম্যের কথা বলেছি। এমন পরিত্যক্ত বাড়ি স্থান মাহাত্ম্য বিভিন্ন কারণে পরিবর্তিত হয়ে যায়। তখন সেই বাড়ি, বিশেষ করে বাস্তুর মধ্যে সামান্য কিছু পরিবর্তন হয়ে এমনটা হতেই পারে। তোমরা বুঝবে না, আমি তো আগেই বলেছি। তবে এ বিষয়ে একটা কথা আমার জানা আছে। একটা বিশেষ ঘটনা আমার জীবনে ঘটেছিল, যার কোনো সঠিক ব্যাখ্যা আমি আজ পর্যন্ত আন্দাজও করতে পারিনি। তোমরা চাইলে তোমাদের সে কথা আমি জানাতে পারি। সত্যি বলতে আপনি কি বোঝাতে চাইলেন আমাদের? আমরা বুঝতে পারিনি। তবে আপনি বলতে চাইছেন পরিত্যক্ত কোনো বাড়ির নিজস্ব একটা আত্মা তৈরি হতে পারে, তবে সে আত্মা কি অশরীরী কিংবা সেরকম কিছুর মতোই হবে? না, সে আত্মা হবে সম্পূর্ণ ভিন্ন। তোমাদের আসল কথাটা বললে তোমরা সহজে বুঝতে পারবে। দাঁড়াও, তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি, তারপর তোমাদের সব বলছি। তারানাথ উঠে রেখাপিঠা রাখতে ঘরের ভেতরে গেল। তেলেভাজা সব শেষ হয়ে গেছিল। আজ আসার সময় বেশ কিছু তেলেভাজা আমরা নিয়ে এসেছিলাম। মাসের প্রথম এখন আমাদের একটু বাবু আনা চলে। পাসিং শো, তেলেভাজা আর রাবড়ি নিয়ে যখন তারানাথের বাড়িতে ঢুকলাম তখন বুঝতে পারলাম কিশোরীর কথা শুনে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে বেশ ভালোই করেছি। তারানাথের বাড়িতে ঢুকেছি আর সঙ্গে সঙ্গে আকাশ ছাপিয়ে বৃষ্টি নেমে এলো। একটু দেরি করলেই বৃষ্টিতে ভিজতে হতো। আমাদের এই সময় ঢুকতে দেখে তারানাথ হাসতে হাসতে বলল, দেখেছো, তোমাদের ভাগ্যটা ভালো, তাই তোমরা ঢুকেছো আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও নেমে এলো। ভাগ্যের কিছু নেই ঠাকুর মশাই, আমি জানতাম বৃষ্টি হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ওকে সঙ্গে করে নিয়ে এলাম। তাই তো বৃষ্টি হওয়ার আগেই ঢুকে পড়তে পারলাম। আপনি কোথাও বেরিয়েছিলেন নাকি? আমি আর কোথায় বেরোবো? একজন খদ্দের এসেছিল, তার সঙ্গে কথাবার্তা বলছিলাম। এই মাত্র সে চলে গেল। তোমাদের সঙ্গে দেখা হয়েছিল মনে হয়। মনে পড়ল
একটু আগে তারানাথের বাড়ির সামনের পথে এক ভদ্রলোককে হাঁটতে হাঁটতে বড় রাস্তার দিকে যেতে দেখেছিলাম। তার মুখে সামান্য চিন্তার ভাঁজ ছিল। আপনার প্রসাদ আবার নতুন করে জমে উঠেছে বলে মনে হচ্ছে ঠাকুরমশাই। তেমন কিছু নয়, এই সপ্তাহ তো বেশ ভালোই গেছে। প্রতিদিন অন্তত 3-4টে করে খদ্দের জুটছে। লোকজনের বোধহয় আবার এইসবের প্রতি বিশ্বাস জন্মাতে শুরু করেছে, বুঝলে। আসলে বিপদে না পড়লে তো আর মানুষ ঈশ্বরের সামনে যায় না, ঠিক তেমনি ভাগ্যচক্র বদল না হলে মানুষ জ্যোতিষীর কাছে আসে না। সে যাই হোক, তোমরা যখন এসেছো বসো, আমি একটু ভিতর ঘর থেকে আসছি। ঠাকুরমশাই, ঘরে যাচ্ছেন যখন এই তেলে ভাজা আর রাবড়িটা নিয়ে যান। তেলে ভাজা গরম গরম আছে, একটা কিছুতে করে নিয়ে আসুন দেখি। তোমরা বড় জন্ম বলে তো বিশ্বাস করো না, তাই না? এই এক জন্মেতেই অনেক হয়েছে ঠাকুরমশাই, আর পরজন্ম চাই না। এরপরে যদি জন্মাতেই হয় তাহলে মানুষ বাদে যা খুশি হব। মানুষ হয়ে জন্মাবার জন্য 7 জন্ম তপস্যা করতে হয়, বুঝলে। 7টি জন্ম ধরে ভালো কাজ করলে তারপর মানুষের জন্ম হয়। সে যাই হোক, এই কথাটা বলার একটা অন্য কারণ আছে। তোমাদের তাহলে আসল কথাটাই বলি। তখন যতদূর মনে পড়ে শীতের সময়, সে সময় গ্রামের দিকে বেশ শীত পড়তো। তোমাদের এখন যে শীত পড়ে সে আমাদের সময় শীতের ধারে কাছেও নয়। তখন কেমন ফাঁকা ধানের জমি, গাছপালা, বাড়ির পিছনে ধুধু দেখতে পাওয়া মাঠ, এমন জায়গাতে ঠান্ডা বেশি হয়। তোমাদের এখানে চারপাশে বাড়ি ঘর, লোকজনে গাদাগাদি অবস্থা। এখনকার মতো তো তখনকার সময় ছিল না। ঠিক শীতের সময় একবার আমি গিয়ে পড়েছিলাম হরিদাসপুর নামে একটি গ্রামে। সেই গ্রামে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল আমায়। সেই কথাই তোমাদের আজ বলবো। হরিদাসপুরে কিন্তু আমি নিজে থেকে যাইনি, গিয়েছিলাম হরিদাসপুরের পাশের গ্রামে পঞ্চাননপুর নামে সেই গ্রামের একজনের সঙ্গে গিয়েছিলাম একটি কাজে। তারপর তার সঙ্গে ফিরে এসেছিলাম। পথে আস্তে আস্তে সে হরিদাসপুরের ব্যাপারে একটু অদ্ভুত কথা বলে। সেই গ্রামে নাকি এক পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। সেটা যে জমিদার বাড়ি সে কথা গ্রামের লোকেরা বললেও সেখানে কিন্তু জমিদারকে বসবাস করতে কেউ কোশমিন কালেও দেখেনি। বিশেষ করে হরিদাসপুর গ্রামের লোক বসতি শুরু হওয়ার আগে থেকেই নাকি ওই জমিদার বাড়ি সেখানে ছিল। তখন গ্রামের লোক বসতি কম ছিল। একবার গ্রামে নাকি ওলা উঠো রোগ দেখা দেয়। সেই রোগে গ্রামের সকলে মারা গেলেও জমিদার বাড়ি ছিল গ্রাম থেকে খানিকটা বাইরের দিকে, তাই তাদের কিছু হয়নি। শোনা যায় জমিদার বাড়ির সকলে বাড়িঘর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল। তারপর থেকে সেই বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে থাকে। হরিদাসপুরে এরপর একটু একটু করে জনবসতি জমতে শুরু করে বছর 2 পরে। অথচ তার মধ্যে কয়েকজন ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে থাকার চেষ্টা করেছিল। সে তখন প্রায় 50 বছর আগের কথা, কিন্তু কেউই নাকি সেখানে থাকতে পারেনি। আসলে যে কি হয়েছিল সে কথা কেউ ভালোভাবে বলতেও পারে না। তা এমন একটা অদ্ভুত কথা শুনে আমি তো বেশ উৎসাহ পেলাম। আসলে সেই লোকটি সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে বলতে পারেনি, তবে ওই বাড়িতে আর ওই গ্রামে যে কিছু একটা অদ্ভুত আছে সেটা আমায় বলেছিল। তার কথা শুনে আমি হরিদাসপুরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম। হরিদাসপুরের পথ পর্যন্ত সে আমায় পৌঁছে দিয়েছিল এবং সে গ্রামে চেনা একজনের সঙ্গে কথা আমায় বলিয়েও দিয়েছিল। তার বাড়িতে গেলে সে আমায় আশ্রয় দেবে এবং গোটা গ্রামটা ঘুরিয়ে দেখাবে এমন আশ্বাসও দিয়েছিল। এই সমস্ত ব্যবস্থা করে সে আমায় হরিদাসপুরে চৌহদ্দির কাছে ছেড়ে নিজের গ্রামে ফিরে গেল। আমার সঙ্গে তার যাওয়ার উপায় ছিল না, কারণ বাড়িতে তার মেয়ে একা। আমার অসুবিধা ছিল না। একা একা গ্রামের পথে ঘুরে বেড়ানোর অভ্যেস আমার সাধনা জীবনের প্রথম দিক থেকেই রয়েছে। তা হরিদাসপুরে গিয়ে সেই লোকটিকে আমি খুঁজে বার করলাম। তার নাম হলো নিতাই। নিতাই আমার কাছে ওই লোকটার কথা শুনে আমাকে তার বাড়িতে আশ্রয় দিল। কিন্তু সে সমস্ত কথা শুনে তার মুখে কেমন একটা চিন্তার ভাঁজ পড়লো বলে মনে হলো। সেদিন আর তেমন কোনো কথাবার্তা হলো না।
সেদিনটা বড্ড ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম। আমার জন্য বরাদ্দ হয়েছিল একটা জায়গা। সকালে উঠে শুনতে পেলাম নিতাই হাটে চলে গিয়েছে। হাটে তার বিক্রি বাট্টা চলে মোটামুটি। নিতাই ব্যবসায়ী মানুষ, এতেই তার গোটা সংসার চলে। সেদিন বাড়িতে থেকে নিতাইয়ের স্ত্রীর কাছ থেকে সমস্ত ব্যাপারটা জানতে পারলাম, আর অপেক্ষা করতে লাগলাম নিতাইয়ের আসার জন্য। তার বউ জানিয়েছিল নিতাই একদিন পরপর হাটে যায়, ফেরে সেই রাতের বেলা। সেদিন রাতে নিতাই ফিরে আসার পরে খাওয়া দাওয়া করলাম এবং তারপরে বাড়ির দাওয়ার কাছে বসে তাকে বললাম, আচ্ছা, তোমার বউয়ের কাছে শুনলাম বাড়িটার কাছে তুমি নাকি একবার গিয়েছিলে। আচ্ছা, তখন কি তুমি কিছু দেখতে পেয়েছিলে? আমার কথা শুনে নিতাই একটু রেগে উঠে তার বউকে কিছু একটা বলতে যাবে, তার আগে আমি বললাম, নিতাই, তোমার বউ কিন্তু আমায় এসব কথা কিচ্ছু বলেনি। আসলে আমি নিজেই তোমায় বললাম। তোমার বউ আমায় বলেছে ওই বাড়িতে কাছে কিছু একটা আছে, তাই আমি তোমায় এমন কথা বললাম। তবে সে কথা বলতেই তোমার চোখে মুখে যে এমন একটা ভয় ফুটে উঠবে তা বুঝতে পারিনি। আচ্ছা, কি হয়েছিল আমায় বলো তো নিতাই? তবে কথা দিচ্ছি আমি কাউকে বলবো না। কি যে দেখেছিলাম তা সত্যি আমি জানি না। আপনি বাইরের লোক, তাছাড়া আমার চেনা লোকের সঙ্গে আপনার পরিচয় আছে, তাই আপনাকে বলছি। তবে এই কথা আমি কাউকে বলিনি। ও বাড়িতে কিছু একটা আছে। আমি ও পথ দিয়ে আসবার সময় পথ ভুল করে একবার বাড়িটার কাছে গিয়ে পড়েছিলাম। বারবার মনে হচ্ছিল আশেপাশে কেউ একটা আছে, সে আমায় দেখছে, আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কিন্তু কোথাও কেউ নেই। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আমি ভয় পেলেও আমি কিন্তু সেখান থেকে পালিয়ে আসেনি। আমি দেখতে চেয়েছিলাম কে আছে ওখানে। আর সত্যি বলতে কি, আমি কিন্তু একটু অবাক হয়ে গেছিলাম, তাই সেখান থেকে চলে এসেছিলাম। তবে আমার ক্ষতি কিন্তু কিছুই হয়নি। আমি কিছু দেখিনি, কোথাও কিছু নেই, কিন্তু গেটটা ঠেললো কে? তার কথা শুনে একটু অবাক হলাম। অসংলগ্ন ভাবে নিতাই কথাগুলো বলছে। আসলে কোনো কিছু মানুষ যখন বুঝতে পারে না, তখন সে ব্যাপারে এলোমেলো ভাবে কথা বলে। তাই তো। আচ্ছা, তুমি কি বাড়িতে থাকবে কাল সকালের দিকে? তাহলে আমায় একবার কি ওই বাড়িতে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না, চলুন না। তবে আপনি যদি ওখানে ভূত দেখার জন্য যান, তাহলে কিন্তু ভূত দেখতে পাবেন না। নিতাই, গোটা জীবনে অনেকটা সময় ধরে আমি তন্ত্র সাধনা করছি। সব দেহের উপরে বসে সাধনা করেছি, অনেক কিছু দেখেছি। তার সামনে ওই সামান্য ভূত আমার কাছে অবাক করার মতো কিছুই নয়। তবে ওই বাড়িটায় অদ্ভুত কিছু একটা আছে, এটা শুনেই আমি এখানে এসেছি। ঠাকুর মশাই, অনেকেই তো এমন ঘুরে বেড়ায়। আসলে অনেক সাধু আছে যারা শুধু সাধুর মতো পোশাক পরে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আপনাকেও তেমনটাই ভেবেছিলাম, কিছু মনে করবেন না। কিন্তু তন্ত্রের সাধনা করেছেন তো, তার মানে আপনি তো অনেক কিছুই জানেন। তাহলে আপনাকে ওই বাড়িতে একবার আমি নিয়ে যাবই, যদি কিছু বুঝতে পারেন। আমি তন্ত্র সাধনা করি সে কথা জানার পরে যেন আমার আদর বেড়ে গেল সে বাড়িতে। তখন মনে হলো প্রথমটাই যেমন এখানে ছিলাম সেটাই ভালো ছিলাম। সেদিন দুপুরের দিকে নিতাই আমাকে নিয়ে গেল ওই বাড়িতে। শীতের সময় দুপুরে নরম রোদ গায়ে এসে লাগতে বেশ ভালোই লাগলো। গ্রামের পথ ধরে চলতে চলতে হাওয়া এসে লাগছে গায়ে, কিন্তু তার মধ্যে কি যেন একটা মিশে আছে। বুঝতে পারলাম গ্রামের বাইরের দিকে চলেছি আমরা। গ্রামের বাইরের দিকে বাড়িটার কাছাকাছি আসতে কিন্তু একটু অবাক হলাম। অনেকটা বড় জায়গা নিয়ে একটা ভাঙা পাঁচিল, তার ভিতরে খানিকটা পিছনের দিকে একটা পুরনো পরিত্যক্ত দোতলা বাড়ি। বাড়িটা দেখেই বোঝা যায় কম করে 100 বছর কিংবা তারও বেশি পুরনো এই বাড়ি। বাড়ির দেওয়াল এখানে ওখানে ভেঙে পড়েছে, সেখান থেকে গাছের চারা বেরিয়েছে। তাছাড়া এখান থেকে ওখান থেকে বেরিয়ে এসছে লম্বা লম্বা লতানে গাছ। দেখে একটু অবাক লাগলো। নিতাই বলল, এই সেই বাড়ি ঠাকুরমশাই, এই বাড়িতেই সেদিন এমন ব্যাপার হয়েছিল। আসুন ভেতরে, দিনের বেলা কিছুই হবে না। প্রথম বাড়িটার কথা বলার সময় নিতাইয়ের মুখে যে ভয়ের চিহ্ন দেখেছিলাম, এখন দেখলাম তার চিহ্ন মাত্র নেই। সে বেশ খোশ মেজাজে আস্তে আস্তে ভাঙা লোহার দরজা পেরিয়ে
ভিতরের দিকে ঢুকলো। আমিও তার পিছু পিছু গেলাম। এদিক ওদিক ছড়িয়ে রয়েছে জঙ্গল, ছোট বড় গাছ যাওয়ার পথটাকে ঢেকে রেখেছে। মাঝখান দিয়ে লম্বা ঘাসের উপর হাঁটতে হাঁটতে এগিয়ে গেল নিতাই। আমিও তার পিছু পিছু গেলাম। বাড়িটার মধ্যে পা রাখতেই কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হলো। আমার গোটা জীবনে এমন একটা অনুভূতি একবার মাত্র হয়েছিল। তোমাদের মনে আছে, তোমাদের সেই যদুনাথের কথা বলেছিলাম? আমাদের গ্রামে সেই একটি বাড়িতে আমরা গিয়েছিলাম। যদুনাথ যে বাড়িতে প্রাণ হারিয়েছিল, সেইখানে যাওয়ার সময় আমার এমন একটা অনুভূতি হয়েছিল, কেউ যেন বাড়িটায় আছে। তোমরা জানো, শুভ অশুভ কিছু লক্ষণ আমি যেমন বুঝতে পারি, তেমনি কিছু অনুভূতিও আমার হয়। এটাই বুঝতে না পারলেও আমি বুঝতে পারছিলাম চারপাশে স্বচ্ছ সাধারণ বাতাসের মধ্যে কিছু একটা তো আছে। আমরা হাঁটতে হাঁটতে বাড়ির একদম সিঁড়ির কাছে পৌঁছে গেছি। আমি বললাম, আচ্ছা নিতাই, এই বাড়ির ভিতরে কি তোমরা এখনো ঢোকো? মানে বাড়ির অবস্থা তো ভালো নয়। বাড়ির ভেতরে ঢুকি না, ভাঙাচোরা। কোথায় কি থাকবে, সাপ খোপও থাকতে পারে। তবে এই সিঁড়ির ওপরের দালানটা এখনো ঠিক আছে, ওখানে হাঁটা যেতে পারে। নিতাইয়ের সঙ্গে সিঁড়ির দালানে গিয়ে উঠলাম। সত্যি চারপাশটা ভাঙা ভাঙা, দরজা জানলাগুলো কেমন যেন ভেতরের সঙ্গে বাইরের ফারাকটুকু মিলিয়ে দেওয়ার প্রবল চেষ্টা করে চলেছে। এখানে ওখানে মাথার উপর ছাদও ভেঙে পড়েছে। তবে জায়গাটা ভীষণ ঠান্ডা। এমনিতে পুরনো বাড়ি, তার উপরে শীতের সময়, তাই বোধহয় এমন ঠান্ডা। তবে গোটা শরীর কেমন যেন জুড়িয়ে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে সামনের দিকে খানিকটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম বাড়িটা বেশ বড়। লম্বা টানা বারান্দা, এক সময় হয়তো আরো বড় ছিল। এখন ভেঙে পড়ায় সাবধানে পথ চলতে হচ্ছে। তা নিতাইকে বললাম, এখানে তো তেমন কিছু মনে হচ্ছে না। আপনাকে তো বললাম দিনের বেলা এখানে কিছুই নেই, রাতের বেলা, রাতের অন্ধকারে এখানে অনেক কিছু হয়, কিন্তু কিছু দেখা যায় না। দেখা যায় না অথচ অনেক কিছু হয়? মানে তুমি কি বলতে চাইছো? এমন কিছু এখানে রাতের বেলা থাকে যা চোখে দেখা যায় না। তাছাড়া আমরা তো সাধারণ মানুষ, আমরা কি আর এসব বুঝবো? আপনি তন্ত্র সাধনা করেছেন, আপনি যদি কিছু বুঝতে পারেন। তার কথাটা কিন্তু মনে ধরলো। সত্যি সত্যি তো এখানে আসার পরে আমি কিছু একটা অনুভব করেছিলাম। তাই তখনকার মতো গোটা বাড়ির চারদিকে ঘুরে বেড়ানোর সিদ্ধান্ত নিলাম। বারান্দা থেকে নেমে বাড়ির পিছনের দিকে যেতে দেখলাম বড় বড় বেশ কয়েকটা গাছ রয়েছে। অযত্নে অদ্ভুতভাবে সেগুলো বেড়ে উঠেছে। তাতেই বাড়ির পিছনের দিকটা যেন আড়াল হয়ে গেছে। পাঁচিল ভাঙতে ভাঙতে প্রায় অর্ধেক হয়ে এসেছে। আর একটু ভাঙলেই সেখান থেকে বাইরে বেরিয়ে যাওয়া যাবে। বড় বড় ঘাস পায়ের পাতার উপর থেকে পায়ের অর্ধেকটুকু আড়াল করে দেয়। তাই এখানে বোধহয় ঢুকতে খুব একটা ভয় হচ্ছিল না। তাছাড়া আমি তো একটা লাঠি জোগাড় করেছিলাম। লাঠির দিয়ে ঘাসের গায়ে আঘাত করতে করতে আমরা হাঁটতে লাগলাম। কিন্তু কোনো অশুভ বা শুভ শক্তি যে এখানে আছে তা কিন্তু মনে হলো না। বাড়ির বাইরে বেরিয়ে আমরা তাকালাম আমার পিছনের দিকে। যেন মনে হতে লাগলো কিছু একটা ফেলে আমরা আবার চলে যাচ্ছি। এই অনুভূতি আমার কাছে প্রথমবারের মতো ছিল। অন্তত এই সময় তো প্রথমবারের মতোই ছিল। মানে ওই বাড়িতে কিছু একটা ছিল, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি, তাই তো? ব্যাপারটা তেমন নয়। যে স্থানে কোনো আত্মারা থাকে সেই স্থানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরে যাই। তবে ওই স্থানে আমি পা দেওয়ার পরে যা বুঝতে পারলাম তা একটা নতুন ব্যাপার। আসলে ব্যাপারটা এমন নয় যে কেউ আমায় বলে দিচ্ছে এখানে কি আছে। আর এমন একটা অনুভূতি আমার তখন হচ্ছিল যে অনুভূতি আমি সহজে বুঝতে পারছিলাম না। বারবার মনের মধ্যে হতে থাকা সেই অনুভূতিটাকে বারবার সরিয়ে ফেলার চেষ্টা করছিলাম আর বোঝারও চেষ্টা করছিলাম, কিন্তু কোনোটাই যেন হচ্ছিল না। কিন্তু বারবার সেই বাড়িটার কথাই মনে পড়তে লাগলো। রাতে খাওয়া দাওয়ার পর নিতাইয়ের ঘরে আমরা দুজনে মিলে বসলাম। নিতাই বলল, দেখলেন তো ঠাকুর মশাই,
কিছুই নেই, অথচ রাতের বেলা যদি আপনি একবার। নিতাই, আমি একবার রাতের বেলায় বাড়িটার কাছে গিয়ে দেখতে চাই। আসলে রাতের বেলা সেখানে গেলে কি হয়? ঠাকুরমশাই, ও কাজ করবেন না। ওখানে গেলে কিন্তু কিছু একটা হবে, আর আমি আপনাকে সে কথা বলে বোঝাতে পারবো না, কিন্তু কিছু একটা ওখানে গেলে হয়। সেই রাতে আমার সঙ্গে যে কি ঘটেছিল সে কথা আমি নিজেও জানি না। ওই বাড়িতে আসলে কি আছে তা দেখার জন্যই আমি এখানে এসেছি নিতাই। এখন যদি ওখানে না গিয়ে আমি এখানে চুপ করে বসে থাকি, তাহলে সেটা কি ভালো হবে? চিন্তা করুন না নিতাই, আমার কোনো বিপদ হবে না। আমি বাড়িটা বাইরে থেকেই দেখব। ঠাকুরমশাই, আপনি আমার বাড়ির অতিথি, আপনাকে এভাবে আমি যেতে দিতে পারি না। যদি আপনার কোনো বিপদ হয়ে যায় তখন। দেখো নিতাই, আমার বিপদ হবে না। আমার সঙ্গে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ সব সময় আছে, তিনি আমায় রক্ষা করবেন। কিন্তু ওই বাড়িতে আসলে যে কি হয় তা না জেনে যদি আমি এখান থেকে ফিরে যাই, তাহলে সেই কৌতূহলটা গোটা জীবন আমার সঙ্গে থেকে যাবে। যে কৌতূহলের টানে আমি এখানে এসেছি তা থেকে আমাকে বঞ্চিত করো না। নিতাই বেশ কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো। ঘরের মধ্যে একটা হ্যারিকেন চলছিল আর দরজা জানলা সব বন্ধ, তবু কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া ফুরফুর করে ঘরের ভিতরে এসে ঢুকছিল। সেই হাওয়াতে হ্যারিকেনটা মাঝে মাঝে কাঁপছিল। আমি চুপ করতেই নিতাই বলল, আপনাকে আমি একা যেতে দেব না ঠাকুরমশাই, আপনি আমার বাড়ির অতিথি। আপনাকে এভাবে একা ছাড়লে আমার ভালো লাগবে না, আপনি বুঝতে পারছেন না। যদি আপনাকে যেতেই হয় তাহলে একটা শর্তে আমি আপনাকে যেতে দিতে পারি। কি শর্ত? আমি আপনার সঙ্গে যাব, আমি আপনাকে একা ছেড়ে দেব না। কিন্তু নিতাই, তুমি তো ওখানে ভয় পেয়েছিলে কিছু একটা দেখে, তাছাড়া তুমি তো ওখানে যেতে চাও না। আর একটা কথা ভাবো, যদি কোনো বিপদ ঘটে যায় তখন কি হবে? তোমার নতুন বিয়ে করা স্ত্রী, তাছাড়া তোমার সংসার রয়েছে। আমার তো আর সেসবের বালাই নেই। ও কথা বললে হবে না, হয় আমি আপনার সঙ্গে যাব, আর না হয় আমি আপনাকেও যেতে দেব না। এবার কোনটা ভালো হয় আপনি ঠিক করুন। আমি বুঝতে পারলাম নিতাইকে না নিয়ে গেলে সে আমাকে যেতে দেবে না, অথচ আমি যদি না যাই তাহলে তো আমার এখানে আসাটাই ব্যর্থ হয়ে যাবে। তাই বললাম, বেশ, তুমি যদি আমার সঙ্গে যেতে চাও তাহলে চলো। তবে নিতাই, যদি কোনো বিপদ দেখো তাহলে কিন্তু তুমি আমায় রেখেই চলে আসবে ওখান থেকে। আমার জন্য তুমি কিন্তু কোনো বিপদে পড়বে না, মনে থাকবে। নিতাই মুখে কিছু না বলে সামান্য হাসলো। তারপরে লণ্ঠনটা তুলে নিয়ে তার আলো সামান্য কমিয়ে দিয়ে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম ঘর থেকে। নিতাইয়ের বউ ঘুমিয়ে পড়েছিল, তাই আর অসুবিধা হলো না। গ্রামের পথ ধরে আমরা হাঁটতে লাগলাম। ধু ধু অন্ধকার চারপাশটা। শীতের রাতের অবস্থা কেমন হয় সে কথা তো তোমরা ভালোভাবেই জানো। তারপরে গ্রামে শীতের রাতে ঠান্ডা হাওয়া যেন উত্তর মেরুর বরফের মতো এসে ধাক্কা দিচ্ছে। আমার গায়ে লাল রঙের কাপড়ের উপর দিয়ে নিতাইয়ের দেওয়া একটা শাল জড়ানো ছিল। নিতাইও যতটা সম্ভব জামা কাপড় পরে নিজের শরীর ঢেকে একটা চাদর জড়িয়ে নিয়েছে, তার মাথায় টুপি। আমি শালেই আপাদমস্তক জড়িয়ে কাঁপতে কাঁপতে হেঁটে চলেছি। আর পথে চলতে চলতে নিতাই বলল, যাই বলুন ঠাকুরমশাই, এ সময় এভাবে ঘরের বাইরে বেরিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে। এভাবে তো তেমন ভাবে বের হওয়া হয়নি, আজ আপনার জন্য বেরোতে পারলাম। আচ্ছা নিতাই, যেদিন তুমি ওখানে সেই ভুল করে চলে গিয়েছিলে সেদিন কিছু দেখতে পাওনি না? নিতাই যেন মনে করার চেষ্টা করলো, তবে তার কিছুই মনে পড়লো না। এ কথা ও কথা বলতে বলতে আমরা হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে ওই বাড়িটার কাছাকাছি এসে পড়লাম। এমন সময় নিতাই বলল, মনে পড়েছে, একটা কালো ধোঁয়া দেখতে পেয়েছিলাম। একটা কালো ধোঁয়া আমার চারপাশটা ঘিরে ফেলেছিল। তার কথা শুনে একটু ভাবনায় পড়ে গেলাম। সে কোনো ছায়ামূর্তি দেখেনি, কোনো অশরীরীকে দেখেনি, কেউ তার ক্ষতি করার চেষ্টা করেনি, অথচ সে একটা কালো ধোঁয়া দেখছে। আর সে বাড়ির কাছে তাকে কেউ ডেকে নিয়ে গেছে। কিন্তু কেন? হাঁটতে হাঁটতে বাড়িটার আধ ভাঙা ফটকের কাছে এসে দাঁড়ালাম। ভিতরের দিকে তাকিয়ে দেখলাম চারপাশটা অন্ধকারে ডুবে রয়েছে। অন্ধকারের সঙ্গে সঙ্গে কুয়াশাও যে চারপাশে জমেছিল সেটা এতক্ষণ ভালোভাবে চোখে পড়েনি।
এখন যেন চোখে পড়ল, অথচ বাড়ি থেকে বেরিয়ে ব্যাপারটা চোখে পড়ার কথা ছিল। মনের মধ্যে প্রশ্নটা জমা হলেও সেটা ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। একটা শীতের রাতে মাঝে মাঝে কুয়াশা জমতে সামান্য দেরি হয়, তাছাড়া তখন আর কতই বা রাত। বড়জোর সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। গ্রামের দিকে তো সন্ধ্যা হয়ে যাওয়া মানেই রাত হয়ে যাওয়া। তাই ব্যাপারটায় খুব বেশি গুরুত্ব না দিয়ে বাড়ির চৌহদ্দির ভিতরে পা রাখলাম, আর সাথে সাথে বুঝতে পারলাম আশেপাশে অন্ধকারে গাছপালা জঙ্গল রয়েছে, আর ওই পাশে জঙ্গলের মধ্যে কি যেন নড়ে উঠল। বুঝতে পারলাম ওই বাড়ির চৌহদ্দির মধ্যে রাতের অন্ধকারের মধ্যে কারা যেন প্রবেশ করেছে। হঠাৎ মনে হলো ভাঙা বাড়িটার ঘরের দেওয়ালে ধাক্কা খেতে খেতে কি যেন একটা দোতলা, তারপর একতলা পেরিয়ে বাইরে খোলা জায়গায় এসে পড়েছে। তারপর সে যেন হাঁটতে হাঁটতে আমার দিকে এগিয়ে আসছে। নিতাইয়ের হাতে তুলে ধরা হ্যারিকেনে আলোয় কিছু দেখা গেল না, অথচ আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কিছু একটা আমার দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে একটা অদ্ভুত আর অজানা ভয় যেন মনের মধ্যে তাণ্ডব শুরু করছিল। আমি এতদিন অনেক জায়গায় গিয়েছি, এমন অদ্ভুত অনুভূতি আমার এর আগে হয়নি। অনেক বিপদের মাঝখানে দাঁড়িয়ে অদ্ভুত উপায়ে আমি সেই বিপদ থেকে রক্ষা পেয়েছি, কিন্তু এইখানে ঢোকার পর একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। আমার মনে হচ্ছিল তন্ত্র মন্ত্র সাধনা মধুসুন্দরী দেবী সমস্ত কিছু যেন আমি ভুলে গিয়েছি। সে এক অদ্ভুত ব্যাপার। আমার পিছনে নিতাই হ্যারিকেনটা হাতে নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলেছে, আমিও এগিয়ে চলেছি, কিন্তু মনের ভেতরে চলতে থাকা ব্যাপারটাকে তো সরিয়ে দিতে পারছি না। তারানাথ এতটা বলে এবার থামল, তারপর একটু বড় করে নিঃশ্বাস নিল, তারপর ঘটির সামান্য জল খেয়ে মুখের কাছ থেকে বেরিয়ে আসা জলের রেখাটা মুছে ফেলল। কিশোরী বলল, এই কি অদ্ভুত কথা বলছেন আপনি? আপনার তন্ত্র মন্ত্র সাধনা মধুসুন্দরী দেবীর আশীর্বাদ এই সমস্ত কিছু আপনি ভুলে গেছিলেন, কিন্তু সেটা কি করে হয়? আমাদের দুনিয়াতে এমন অনেক স্থান আছে যেখানে শুভ অশুভ কোনো শক্তির কাজ চলে না। এমন স্থানে গিয়ে পড়লে অতি সিদ্ধ তন্ত্র সাধকও অতি সাধারণ মানুষের মতো অসহায় হয়ে পড়ে। আমার বারবার করে মনে হচ্ছিল স্থানটি যেন কেমন, কিন্তু সেটা যদি হতে হয় তাহলে স্থানে এমন এক কোনো আত্মা থাকা প্রয়োজন যা শুভ বা অশুভ কিছুই নয়, যার সঙ্গে শুধু প্রকৃতির এক নিবিড় যোগ রয়েছে। এসব কথা ভেবে চলেছি, তখনই পিছন দিক থেকে নিতাই কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই বলেছিলাম না একটা কালো ধোঁয়া, ওই দেখুন একটা কালো ধোঁয়া ওখানে রয়েছে। নিতাইয়ের কথায় তাকিয়ে দেখলাম সত্যি আমাদের চারপাশটা যেন কালো ধোঁয়ায় ছড়িয়ে পড়েছে। এত কালো ধোঁয়া কোথা থেকে এলো তা বুঝতে না পারলেও কালো ধোঁয়া যে এই বাড়ির মধ্যেই তৈরি হচ্ছে সেটুকু বুঝতে পারছিলাম। আর তারপরেই সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা আকর্ষণ অনুভব করলাম। দুজনে মিলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পর যখন পায়ের কাছে শক্ত কিছুতে ধাক্কা লাগলো, তখনই কালো ধোঁয়াটা আস্তে আস্তে সরে যেতে লাগলো। দেখি কুয়াশা রয়েছে, তবে আগের মতো নয়। আমরা এসে দাঁড়িয়েছি একটা জায়গায়। নিতাই বলল, সেদিন আমার সাথে এমনটাই হয়েছিল। আমি ঠিক এই বাড়িটার সিঁড়ির কাছে এসে দাঁড়িয়ে পড়েছিলাম, তারপর এখান থেকে চলে গেছিলাম। নিতাইয়ের কথা আমার কানে ভালোভাবে ঢুকছিল না, কারণ ততক্ষণে আমি একটা ব্যাপার বুঝতে পেরেছি। এই একতলায় সিঁড়ির ওপরে বারান্দার কাজটা যেন অন্ধকার ঘুটঘুট করছে, আর সেই অন্ধকারের মধ্যে কিছু একটা আছে। নিতাইয়ের দিকে হাত বাড়িয়ে তার হাত থেকে হ্যারিকেনটা তুলে নিলাম। তারপর চোখের এক পাশে হ্যারিকেনটা তুলে ধরতে বারান্দার সামনেটা আলোকিত হয়ে উঠল, কিন্তু পিছনটা অন্ধকার হয়ে গেল। একটা সিঁড়ির ওপর পা রেখেছি। নিতাই ভয় পাওয়া গলায় বলল, কি করছেন ঠাকুরমশাই? এরকম করবেন না, এতে বিপদ হতে পারে। এতদিন তো এই গ্রামে রয়েছে, এর আগে কারোর কোনো বিপদ হয়েছে এই বাড়ির কাছে এসে? নিতাই আমার কথার উত্তর দিতে পারল না। যৌনতাই যে সম্মতির লক্ষণ তা আমি বুঝে নিয়ে এক পা করে সিঁড়ি দিয়ে যত ওপরের দিকে উঠতে লাগলাম, যেন মনে হলো কি একটা বাড়ির বারান্দা শেষের দিকে অন্ধকার পেরিয়ে আস্তে আস্তে দোতলায় ওঠা সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে।
আমি আর অপেক্ষা না করে নিতাইয়ের তোয়াক্কা না করে হ্যারিকেনটা হাতে নিয়ে এগিয়ে গেলাম সিঁড়ির ওপরের দিকে। পেছন থেকে নিতাই আমায় অনুসরণ করছিল, কিন্তু আমি কিছু না শুনে এগিয়ে গেলাম বারান্দা ধরে, আর মুখে বললাম, কে তুমি? আমি দেখতে চাই, দাও। মনে হলো কেউ একজন আমার কথাতে বেশ খানিকটা খুশি হয়ে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। আমি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। আমি দ্রুত গতিতে সেই ভাঙা বারান্দা পেরিয়ে সিঁড়ির কাছে এসে পড়েছি। মুহূর্তের জন্য মনে হলো কি একটা যেন এ প্রান্ত থেকে ও প্রান্তে সরে গেল দোতলার দিকে। আমি দোতলায় উঠে যাওয়ার চেষ্টা করছিলাম, পিছন থেকে নিতাই ছুটে এসে আমায় চাপটে ধরে বলল, ঠাকুর মশাই, এখন কি ওপরে যাবেন নাকি? কি করেন কি ঠাকুর মশাই? দোতলায় যাবেন না, ওদিকে সিঁড়ি ভাঙা। কিন্তু নিতাই, দোতলায় কেউ আছে। আমি আগে তাকে সিঁড়ির কাছে থাকতেই দেখেছি। ঠাকুর মশাই, আপনি কিন্তু কিছু দেখেননি। আপনি ভেবেছেন কেউ একজন ওখানে দাঁড়িয়ে আছে। ভালো করে মনে করেন তো আপনি কি দেখেছেন। নিতাইয়ের কথায় একটা অদ্ভুত চমক লাগলো আমার, আর গোটা শরীরে একটা যেন বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। সত্যি তো, আমি কি দেখেছি? আমি কোনো ছায়ামূর্তি দেখিনি, অশরীরী দেখিনি, এমনকি কোনো মানুষের শরীর নিয়ে কাউকে হেঁটে যেতে দেখিনি। আমি কিছু দেখিনি। ওই বারান্দার কাছে অন্ধকারে যে দাঁড়িয়ে ছিল তাকেও আমি দেখিনি, এমনকি সিঁড়ি দিয়ে যে উপরে উঠে গেছে তাকেও দেখিনি। অথচ আমার মনে হয়েছে কেউ একটা এখানে ছিল। নিতাইয়ের গলা তখনও কাঁপছে। ঠাকুর মশাই, এখানে কেউ কিছু দেখেনি। আমাদের এই গ্রাম যখন শুরু হয়েছিল তখন আমার জন্মই হয়নি। আমার ঠাকুর দাদা এখানে থাকতো, তখন এখানে কেউ কেউ এসে থাকার চেষ্টা করেছিল, কিন্তু কেউ থাকতে পারতো না। এখান থেকে চলে যেত, কিন্তু কেউ কোনোদিন কিচ্ছু দেখেনি। অথচ সবার মনে হতো কেউ এখানে আছে। কিন্তু আমার যে মনে হলো একটু আগে কেউ যেন উপরের দিকে উঠে গেল। সবার ওটাই মনে হয় ঠাকুর মশাই, সবার মনে হয় কেউ যেন এই মাত্র এখানে ছিল, আবার চলে গেল। কিন্তু কেউ কাউকে দেখতে পায়নি। আমি নিজেও কাউকে দেখতে পাইনি। আপনি যদি বলতে পারেন যে এখানে কিছু দেখেছেন, তাহলে আমি আপনাকে উপরে যেতে দেব, এমনকি আমিও আপনার সঙ্গে যাব। আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। সত্যি বলতে নিতাইকে আমি আর কিছু বলতে পারলাম না। এর আগে আমি এমন অবস্থায় পড়েছি, অশরীরী ছায়ামূর্তি কিংবা অশরীরী প্রেত কিংবা কোনো একটা শরীর আমি দেখেছি, কিন্তু এখানে নারী, পুরুষ, বাচ্চা, যুবক, বয়স্ক কাউকেই তো আমি দেখতে পাইনি। বুঝতে পেরেছি, আপনি কিছুই দেখেননি। আমি তো সেটাই বললাম, আপনি কিছুই দেখতে পাবেন না। সেখানে কেউ নেই। এখানে কেউ না থাকাটাই যেন সবচেয়ে বড় কিছু একটা থাকা। ঠাকুর মশাই, যদিও এসব বড় বড় কথা আমি বুঝি না, তবে একবার সাধু এসেছিল আমাদের এই গ্রামে। অনেক বলার পরে সেও কিন্তু এই বাড়ির মধ্যে ঢোকেনি। যাওয়ার সময় সে বলে গিয়েছিল এই বাড়িতে আসলে কিছুই নেই, তবে ওই না থাকাটাই এই বাড়িটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। আসলে এখানে যা আছে তা শুধু এই বাড়িটা। এই বাড়িটার অতীত এখানে রয়ে গেছে। যদি অন্য কেউ বলতো তাহলে হয়তো আরো ভালোভাবে গুছিয়ে বলতে পারতো, কিন্তু নিতাই গুছিয়ে বলতে না পারলেও সে যে কি বলতে চেয়েছিল আমি বুঝতে পেরে গিয়েছিলাম। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি আবার সেইটার দিকে তাকালাম। মনে হলো সিঁড়ির এক পাশে কেউ যেন আমার জন্য অপেক্ষা করছে। আমি উপরের দিকে হাঁটতে শুরু করলাম, আবার দোতলার দিকে হাঁটতে শুরু করলাম। নিতাই আমি কাউকে দেখিনি। হ্যাঁ, আমি জানি না এখানে কি আছে, তবে আমি একবার দোতলায় যেতে চাই। তুমি আমার সঙ্গে এসো। আমার কথা বলার পরে নিতাই আর কিছুই বলতে পারলো না। চুপচাপ আমরা হাঁটতে হাঁটতে উঠে চলে গেলাম উপরের ঘরে। সেটা সত্যি ভাঙা, এখানে ওখানে ভাঙা। একটু এদিক ওদিক হলে ভাঙা জায়গা দিয়ে নিচে গিয়ে পড়তে হবে। তাছাড়া বাড়িও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আমরা দুজন মিলে হ্যারিকেন হাতে নিয়ে সব জায়গায় ঘুরে দেখলাম, কোথাও কিচ্ছু নেই। এমনকি একটা ইঁদুর পর্যন্ত দেখতে পেলাম না। ঘরগুলো ফাঁকা, খাঁ খাঁ করছে। এত ফাঁকা ঘর আমি এর আগে দেখিনি। ঘরগুলোতে কিচ্ছু নেই। মেঝেতে পুরো ধুলো জমে রয়েছে, মাকড়সার জাল, নোংরা আবর্জনা, তাছাড়া আর কিছু নেই। মনে হলো এর থেকে যেন প্রতিটা ঘরের ভেতরে
রাশি রাশি কঙ্কাল দেখলে ভালো হতো। ঘরের ভিতরে শূন্যতাটুকু দেখে মনের ভিতরটা কেমন যেন পড়ে উঠল। বেশিক্ষণ দাঁড়ালাম না সেখানে, নিচে নেমে এলাম। বাড়ির বাইরে এসে বাগানের কাছ দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসতে কি মনে হতে পিছনের দিকে তাকিয়ে দেখলাম উপরের ঘরের জানলাগুলো অল্প হাওয়ায় যেন খটখট করে শব্দ করছে। আর মনে হচ্ছে ওই মাঝের ঘরের ভেতরের অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কে যেন আমায় দেখছে। আমি মনে মনে হাসলাম, নিতাইকে বললাম, সত্যি নিতাই, এ বড় অদ্ভুত একটা বাড়ি। এই বাড়িতে যে কি আছে তা আসলে আমি বুঝতে পারলাম না। আজ এত বছর ধরে আমি তন্ত্র সাধনা করছি, কিন্তু এই প্রথম আমিও বোধহয় রহস্য উদ্ধার করতে হার মেনে গেলাম। মন ছোট করবেন না ঠাকুর মশাই, আপনি অনেক সাহসী, আপনার সত্যি অনেক ক্ষমতা আছে। না হলে ওভাবে দোতলার ঘরগুলোতে ঢুকে দেখা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না। সত্যি বলতে আমি দিনের বেলাতেও কখনো ওই বাড়ির একতলা কিংবা দোতলার ঘরে ঢুকিনি। আচ্ছা, ওখানে তো কিছুই নেই, তাহলে কাকে আমরা অনুসরণ করলাম বলো তো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি আর অত শত বুঝি ঠাকুর মশাই? তবে আমার মনে হয় ওই বাড়িটায় একটা ভূত থাকতে পারে। মনে করুন ওই বাড়িটা অনেক বছর ধরে কেউ থাকে না, ওই বাড়িটায় একটা ভূত এখন বাড়িতে থাকে। ফাঁকা বাড়ি দেখে তার ভালো লাগে না, তাই সে এখানে থাকে। আর সে মানুষ পেলেই ডেকে নিয়ে যেতে চায়। সেই কারণেই তো সে কারোর ক্ষতি করে না, কাউকে ভয় দেখায় না। এটাই মজার ছলে কথাগুলো বলেছিল, কিন্তু তার কথা শুনে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। আমার গোটা শরীর যেন একবার শিরশির করে উঠল। সেই কালো ধোঁয়া বাড়ির সামনে এসে দাঁড়ানোর পর আবারও যে দেখতে পাবো আর অনুভব করব কাউকে, তা আমি ভাবতে পারিনি। অথচ যাকে অনুভব করেছি তার কোনো অবয়ব নেই। গোটা বাড়ি খুঁজেও তাকে পাওয়া যায়নি, আর গোটা বাড়িতে একটা বিরাট শূন্যতা। সবকিছু মিলিয়ে সত্যি যেন অদ্ভুত সম্ভাবনা আমার মাথায় উকি দিয়েছিল। তাড়াতাড়ি নিতাইয়ের বাড়িতে চলে গেলাম। পরদিন সকালে নিতাইয়ের হাটে যাওয়ার কথা ছিল। নিতাই চলে যেতেই আমি সেই বাড়িটার কাছে গেলাম। বাড়ির বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটক ঠেলে ভেতরে ঢুকলাম। দিনের বেলায় আর কিচ্ছু মনে হলো না। এদিকে ওদিকে ঘুরে অনেকক্ষণ পর সেখান থেকে যখন বেরোলাম, তখন আমার মুখে একটা হাসি। আসলে সত্যি এখানে কিছুই নেই, কিন্তু এই গোটা বাড়িটাই আসলে একটা রেখে যাওয়া মৃতদেহের কঙ্কালের মতো। আর তার আত্মাটা এই বাড়ির আশেপাশেই ঘুরে বেড়ায়। অন্তত আমার তো তাই মনে হয়েছিল। তাহলে ওই বাড়ির আর ওই ঘটনার আর কোনো ব্যাখ্যা আমার কাছে ছিল না। তারানাথ চুপ করতে আমরা বুঝতে পারলাম গল্প শেষ হয়েছে। কিশোরী বলল, তার মানে আপনি বলতে চাইছেন ওই বাড়িতে একটা অশরীরী আত্মা রয়েছে, যে আত্মা ওখানেই থাকে, কিন্তু মাঝে মাঝে সবাইকে দেখা দেয় অথচ কারোর ক্ষতি করে না। সত্যি ঠাকুরমশাই, আপনি পারেনও। তারানাথ কিন্তু কিশোরীর কথার উত্তর দিল না। তারপর যেন নিজের মনেই বলে উঠল, রাতের বেলা সেখানে গিয়ে আমার কিন্তু তেমন মনে হয়নি, তেমন ভয়ও আমি পাইনি। কিন্তু পরদিন দিনের বেলায় যখন সে বাড়িতে গেলাম, তখন একতলার বারান্দা থেকে উপরে উঠে সিঁড়ি দিয়ে দোতলা পর্যন্ত উঠে পড়ার পরেও ব্যাপারটা খেয়াল করিনি। কিন্তু যেই দোতলার কাছে উঠেছি, দোতলার সামনের বারান্দায় পুরো হয়ে থাকা জমা ধুলোর দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। কাল রাতেই তো আমি আর নিতাই উপরে উঠেছিলাম। ওটা দোতলার প্রতিটা ঘর আমরা খুঁজে দেখেছি, কিন্তু কিছুই ছিল না, এখনো নেই। কিন্তু মেঝের উপর পুরু হয়ে জমে থাকা আমাদের যে পায়ের ছাপ পড়েছিল, সেই পায়ের ছাপ গেল কোথায়? তাহলে কি এই বাড়িটা সত্যি সত্যি নিজেকে আবার পরিষ্কার করে নিয়েছে? কোনো মানুষের পায়ের চিহ্ন সে নিজের কাছে রাখবে না বলে? তারানাথের শেষ কথাগুলো যেন সে নিজের মতোই বলল। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, বৃষ্টিটা কম হয়ে এসেছে, তোমরা বেরিয়ে পড়ো, বুঝলে? আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু গোটা রাস্তায় কিশোরী চিন্তা ভাবনা করতে লাগলো, তবে খুলে আর কিছুই বলল না। আমি বুঝতে পারছিলাম এই হরিদাসপুরের সেই বাড়িটার কথা তারানাথ এখনো ভুলতে পারেনি।
আসলেই যে সেখানে কি রয়েছে সে নিজেও জানে না।